আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলা মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অধ্যাপক ইউনূসের ঐতিহাসিক নির্বাচনে ঐতিহাসিকভাবে টাকার খেলা চলছে। সৈয়দপুর, কুমিল্লা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নোয়াখালী, চান্দনা এসে বিপুল পরিমাণ টাকা নিয়ে বিভিন্ন প্রার্থীর সমর্থকেরা ধরা পড়েছে। কোথাও টাকা বিলি করতে গিয়ে ধরা পড়ছে স্থানীয় জনতার হাতে, কোথাও আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। এর মধ্যে নির্বাচনের আগের দিন প্রায় 50 লাখ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামাত ইসলামের আমির বিলাল উদ্দিন প্রধানের আটকের ঘটনায় হইচই পড়ে গেছে। জামাত ইসলামী অবশ্য দাবি করেছে ব্যবসায়িক কাজে নিয়ে যাওয়া এই টাকা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এর বাইরে 10 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে বেশ কয়েকটি জায়গায় হামলা এবং অস্ত্রসহ আটকের ঘটনা ঘটেছে। দর্শক, এসব দৃশ্যমান বা যেসব ঘটনা মিডিয়াতে উঠে আসছে তার বাইরে পর্দার আড়ালে চলছে বেশ কিছু নাটকীয় ঘটনা। 11 ফেব্রুয়ারি সকাল থেকে কূটনৈতিক পাড়ায় দফায় দফায় অনুষ্ঠিত হয়েছে বেশ কয়েকটি বৈঠক। প্রশ্ন হলো, ভোটের আগে কি এমন বিষয় যেটি নিয়ে কূটনৈতিক পাড়ায় চলছে দৌড়ঝাঁপ? একাধিক সূত্র বলছে, গত কয়েক মাস ধরে জামাত ইসলামের জোটের পক্ষ থেকে বিএনপিকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেটি নিয়ে চূড়ান্ত নিশ্চয়তার জন্য চলছে এসব নাটক। জামাত ইসলামের পক্ষ থেকে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথে চলছে সমঝোতার চেষ্টা। নির্বাচনের দিন আর ভোটের পর দুটি বিষয় নিয়ে চলছে এই সমঝোতার চেষ্টা। শেষ পর্যন্ত এই সমঝোতা না হলে ভোটের মাঠের উত্তাপ আর সহিংসতা অনেক গুণ বেড়ে যেতে পারে এমন আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। 10 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ভোটারদের মাঝে টাকা বিলির সময় হাতে নাতে ধরা পড়ার খবর প্রকাশিত হচ্ছে গণমাধ্যমে, ভিডিও ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে। চট্টগ্রাম 14 আসনের চান্দনা উপজেলায় নগদ 10.5 লাখ টাকা সহ একটি মাইক্রোবাস জব্দ করে সেনাবাহিনী। মঙ্গলবার গভীর রাতে উপজেলার আব্দুল বরিহাট এলাকা থেকে মাইক্রোবাসটি আটক করা হয়। কুমিল্লা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালীতে ভোটারদের মাঝে টাকা বিলির সময় হাতে নাতে ধরা পড়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। 11 ফেব্রুয়ারি দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি এলাকা থেকে বাজারের ব্যাগে থাকা 2 লাখ টাকা সহ মাওলানা হাবিবুর রহমান হেলালিকে আটক করা হয়। হেলালি কুমিল্লা 3 আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিমের ছালিয়াকান্দি ভোট কেন্দ্রের প্রধান সমন্বয়ক। তবে বেশি হইচই ফেলেছে সৈয়দপুর বিমানবন্দরে অর্ধ কোটি টাকা নিয়ে আটক হওয়ার খবর। একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভোটের আগের দিন নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকা সহ জামাত ইসলামের এক নেতাকে আটক করেছে পুলিশ। তার নাম বেলাল উদ্দিন প্রধান। তিনি ঠাকুরগাঁও জেলা জামাতের আমির। পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে নামেন বেলাল উদ্দিন। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। আটকের পর সাংবাদিকদের হাতে আসা একটি ভিডিওতে বেলাল উদ্দিনকে বলতে শোনা গেছে, টাকার পরিমাণ প্রায় 60 লাখ, এটি তার ব্যবসার টাকা। জামাত ইসলামের পক্ষ থেকে তৎক্ষণাৎ সংবাদ সম্মেলনের আয়োজন করে দাবি করা হয়, সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামাত ইসলামের আমির বিলাল উদ্দিনের কাছে টাকা তার ব্যবসার। এই টাকা নির্বাচনী প্রচারণার কোনো কাজে ব্যবহারের জন্য ছিল না বলে দাবি করেছেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। জামাতের একটি সূত্র বলছে, ভোটের আগের দিন বিলাল উদ্দিনের আটকের ঘটনাটি দলটিকে বেশ বেকায়দায় ফেলে দিয়েছে। টাকা বিলানোর ঘটনা ছাড়া 10 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে অধ্যাপক ইউনূসের ঐতিহাসিক নির্বাচনে বেশ কয়েকটি জায়গায় হামলা ও অস্ত্রসহ ধরা পড়ার ঘটনা ঘটেছে। সিলেটের সুবহানীঘাটের মৌবন আবাসিক এলাকায় একটি বাসা থেকে সংঘর্ষের বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় বিএনপি নেতারা দাবি করেছেন, জামাতের নেতাদের পক্ষ থেকে এই সরঞ্জামাদি এনে রাখা হয়েছিল। কুষ্টিয়া 2 আসনে একটি ভোট কেন্দ্র থেকে 2টি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুস্তাফিজুর রহমানকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় মুস্তাফিজুরের বাড়ি থেকে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। দর্শক, ভোটের একদিন আগে এসব খবর মিডিয়াতে এসেছে কিংবা ভিডিও ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে। তবে এসব ঘটনার বাইরে পর্দার আড়ালে ঘটছে বেশ কিছু ঘটনা। বিশেষ করে কূটনৈতিক পাড়ায় চলছে বড় রকমের দৌড়ঝাঁপ। সকাল 10:15 থেকে 10:55 পর্যন্ত বৈঠক হয় অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুশান রায়ালের সাথে ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার বার্মার। বৈঠকটি বারিধারার ভারতীয় হাই কমিশনে অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে কানাডিয়ান হাই কমিশনে 4টি দেশের দূতাবাসদের বৈঠক হয়েছে। ওই বৈঠকটিতে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাই কমিশনার কাউন্সিলর স্টুয়ার্ট পাওয়েল, নেদারল্যান্ড দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি কোর স্টুয়েটেন,
ইতালি দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন ফেডেরিকা জাম্পার্লি এর পরপরই ভারতীয় হাই কমিশনের সাথে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুপুর 12:30টায় জামাত ইসলামের একটি অনুষ্ঠানে বেশ কয়েকটি দূতাবাসের কর্মকর্তারা যান। সেখানে তারা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান ও দলটির ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বক্কর সিদ্দিকীর সাথে বৈঠক করেন। বৈঠকটি বনের একটি হোটেলে 12 তলা অনুষ্ঠিত হয়। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই বৈঠক শেষে কূটনীতিকদের একটি দল বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথে কথা বলেছে। প্রশ্ন হলো, ভোটের আগের দিন হঠাৎ করে কূটনীতিকদের এমন দৌড়ঝাঁপ কেন? কি নিয়ে তারা একদিকে নিজেদের মধ্যে, অন্যদিকে বড় দুই দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠকের পর বৈঠক করছেন? জানা গেছে, দুটি বিষয় বড় দুই দলের মধ্যে সমঝোতার জন্যই চলছে এমন দৌড়ঝাঁপ। ভোটের দিনের সমঝোতার বিষয়টি হলো আসন ভাগাভাগি। একটি সূত্র বলছে, জামাতের 11 দলীয় জোটে জামাত ছাড়া বাকি দলগুলোর প্রার্থীদের মাঠের অবস্থা খুবই খারাপ। বিশেষ করে এনসিপি যেসব আসনে প্রার্থী দিয়েছে, সেই আসনগুলোতে আওয়ামী লীগের ভোটাররা বিএনপি, জাতীয় পার্টি কিংবা স্বতন্ত্রকে ভোট দিতে পারে। অন্যদিকে সামাজিক মাধ্যমে জামাত ইসলামী যে হাইপ তুলতে পেরেছে, মাঠের বাস্তবতা ভিন্ন কথা বলছে। ফলে জামাতের 11 দলীয় জোট চাইছে বিএনপির সাথে আসন ভাগাভাগি করে ভোট শুরু হওয়ার আগে নিজেদের অবস্থান নিশ্চিত করতে। বিশেষ করে জোটের শীর্ষ নেতাদের অনেকে ভোটে হেরে গেলে বড় রকমের ইমেজ সংকটে পড়তে পারে। বেহেশতের টিকিট ও নারী ইস্যুতে দলটির বেশ কয়েকজন নেতা বিতর্কিত মন্তব্য করায় পরিস্থিতি আরো দুর্বল হয়ে পড়েছে। সূত্রগুলো বলছে, আসন ভাগাভাগির প্রস্তাবটি জামাত ইসলামের পক্ষ থেকে অনেকদিন আগেই বিএনপিকে দেওয়া হয়েছিল। এই প্রস্তাবের পক্ষে অন্তর্বর্তী সরকারের 4 জন উপদেষ্টা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে ম্যানেজ করার চেষ্টা করেও সফল হয়নি। জামাতের পক্ষ থেকে সমঝোতার আরেকটি ইস্যু হলো ভোটের পরে জাতীয় সরকার গঠন করা। এই প্রস্তাবটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান আগিয়ে দিয়েছিলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর একদিন পর 1 জানুয়ারি দলটির গুলশানের কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর করতে গিয়েছিলেন ডক্টর শফিকুর রহমান। সে সময় জামাত নেতা বৈঠক করেন বিএনপির তখনকার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে। ভিন্ন এক পরিস্থিতিতে বৈঠক হলেও জামাত নেতা নির্বাচনের পরে সরকার গঠনের প্রশ্নে তাদের দলের মনোভাব তুলে ধরেছিলেন। বৈঠক শেষে জামাতের আমির সাংবাদিকদের বলেছিলেন, 5টা বছরের জন্য একটি জাতির স্থিতিশীলতার স্বার্থে, একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারে কিনা সেটাও চিন্তা করা দরকার। সেদিন তিনি বলেছিলেন, নির্বাচনের পরপরই সরকার গঠনের আগে তারা বসবেন, খোলা মনে কথা বলবেন। যদিও জামাত নেতা তার ওই দিনের বক্তব্যে নির্বাচন পরবর্তী সরকার কাঠামো নিয়ে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেননি, কিন্তু নির্বাচনের পরে সরকার গঠনের আগে বিএনপির সঙ্গে বসতে চাওয়ার বিষয়টি তখন থেকে নানা আলোচনার জন্ম দেয়। অবশ্য বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপি তার সমমনা দলগুলোকে নিয়ে নির্বাচনের পর জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করবে। সবশেষ রয়টার্স এবং ডয়েচে ভেলে বাংলাকে দেয়া দুটি সাক্ষাৎকারে তারেক রহমান জামাতকে নিয়ে সরকার গঠনের প্রস্তাব একদম উড়িয়ে দিয়েছেন। রয়টার্সের খবরে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে প্রধান প্রতিদ্বন্দ্বী তারেক রহমান নির্বাচনের পর তার প্রধান প্রতিপক্ষ জামাত ইসলামীর সঙ্গে জাতীয় সরকার গঠনের প্রস্তাব নাকচ করেছেন। তারেক রহমান মনে করছেন বিএনপি এককভাবে সরকার গঠন করতে সক্ষম, তাই জামাতের প্রস্তাবে রাজি হওয়ার কোনো কারণ নেই। বিষয়টি নিয়ে গত কয়েক সপ্তাহে অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা বিদেশি দূতাবাসগুলো চেষ্টা করে গেছে। দেশে আসার পর প্রথম দিকে তারেক রহমান এ বিষয়ে ইতিবাচক থাকলেও পরে নিজের অবস্থান থেকে সরে আসেন। বিএনপির একটি সূত্র বলছে, বিষয়টি নিয়ে দেশি বিদেশি অনেক পক্ষের সাথে আলোচনা হয়েছে। বিএনপির পক্ষে জামাতের সাথে ঐক্যমত্যের সরকার গঠন করা সম্ভব নয়। এটি করলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্যতা হারাবে পুরোপুরি। আওয়ামী লীগকে ভোটের বাইরে রাখার কারণে তখন নির্বাচনটি একটি প্রহসন ও নাটক হিসেবে গণ্য হবে। সে কারণে বিএনপিকে তার অবস্থানে অনড় থাকতে হচ্ছে। তাছাড়া আন্তর্জাতিক একটি পক্ষ থেকে বিএনপির উপর চাপ আসছে যাতে জামাতের সাথে জোট করা না হয়। ভোটের আগে শেষ মুহূর্তে সেটি নিশ্চিত করতে চায় বিদেশি শক্তিগুলো। জামাতের একটি সূত্র বলছে, শেষ মুহূর্তে সমঝোতা না হলে ভোট নিয়ে তারা
যেসব বিকল্প ভেবে রেখেছে সেগুলোর দিকে আগাতে হতে পারে। আমাদের আশা করছে আমরা ভোট বাচ্চা উগাতে দেব আর ওদের যে ব্যবহার আর মানুষ করে ভোট দিব। রাত পোয়ালেই আপনাকে বাধ্য করা হবে জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার জন্য। অথচ আপনি জানেন কিনা জানি না যে এই জুলাই সনদে বাংলাদেশের আদি অকৃত্রিম এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানের 4 মূলনীতির প্রধান যেটি অর্থাৎ গণতন্ত্র, সেই শব্দটিও নেই। গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা, এই 4টি মূলনীতি ছিল। ধর্মনিরপেক্ষতা বাদ গেছে আগেই, জাতীয়তাকে বাংলাদেশী করা হচ্ছে, তারপরে সমাজতন্ত্রকে বাদ দেওয়া হয়েছে। এবার জুলাই সনদে গণতন্ত্র শব্দটিও বাদ গেছে। বাকিগুলো বাদ দেওয়ার না হয় তাদের কোনো না কোনো রাজনৈতিক কারণ থাকতে পারে, আদর্শিক কারণ থাকতে পারে, কিন্তু সংবিধানের হৃৎপিণ্ড থেকে গণতন্ত্র শব্দটি তুলে দেওয়ার নেপথ্য কারণ আসলে কি? আমরা তো স্বৈরাচার হটিয়েছি বলে দাবি করছি, গণতন্ত্র ফেরাবো বলে, তাই না? তাহলে আজ যখন রাষ্ট্র পরিচালনার মূলনীতি ঠিক করা হচ্ছে তখন সেই গণতন্ত্র নিখোঁজ কেন? যদি সংবিধানে গণতন্ত্র শব্দটি না থাকে তবে এরপর থেকে বাংলাদেশের শাসন ব্যবস্থাকে আমরা কি নামে ডাকবো? এটা কি প্রজাতন্ত্র? এটা কি কোনো অজানা তন্ত্রের ল্যাবরেটরি? নাকি আপনি বাংলাদেশকে তখন আসলে কি নামে ডাকবেন বলুন তো? দীর্ঘ 14 মাস ধরে নানা তর্ক বিতর্ক আর লাঞ্চ ডিনারের পর যে জুলাই সনদ তৈরি হলো তাকে মাত্র 4টি সহজ প্রশ্নে মুড়িয়ে আপনার সামনে এমন ভাবে পেশ করা হচ্ছে যেন এটি একটি মামুলি সম্মতিসূচক স্বাক্ষর, অথচ এর ভেতরে লুকিয়ে আছে 84টি ধারা যা দেশের খোল নলচে বদলে দিতে যাচ্ছে। এর চেয়েও বড় সংখ্যার জায়গা হলো যে সনদের উপর ভিত্তি করে আপনি ব্যালটে সিল মারবেন সেখানে গণতন্ত্রের মতো মৌলিক চেতনা অনুপস্থিত। এটি কি নিছক ভুল নাকি সুপরিকল্পিত কোনো ব্লুপ্রিন্ট? সেই প্রশ্ন এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আইনজীবী রোকন রকিকে আপনারা হয়তো চেনেন না, কিন্তু এই আইনজীবী রোকন রকি যে বিষয়টি প্রশ্ন তুলে ধরেছেন বা যে বিষয়টি প্রথম তুলে ধরেছেন তা খুবই গুরুত্বপূর্ণ। সরকারি ওয়েবসাইটে ঐক্যমত্য কমিশনের প্রকাশিত জুলাই সনদ 2025-এর সংশোধিত কপিতে 7 নম্বর মূলনীতির জায়গায় গণতন্ত্রের কোনো চিহ্ন নেই, অথচ মনে আছে যে এই রিপোর্টের প্রথম কপিতে এই একই নম্বরে মূলনীতির জায়গায় গণতন্ত্র ছিল। এমনকি ঐক্যমত্য কমিশনের প্রতিবেদনের প্রথম খণ্ডেও তা উল্লেখ ছিল। সে অনুযায়ী সংবাদ মাধ্যমে খবরও প্রকাশিত হয়েছিল। কিন্তু এতদিন পর হঠাৎ করে অফিসিয়াল সাইটে প্রায় নিঃশব্দে এই গুরুত্বপূর্ণ পরিবর্তন কিভাবে এলো? এই প্রশ্ন এবং এ সংক্রান্ত আলোচনা এখন অত্যন্ত জরুরি, কারণ বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে এই বিষয়টি এগিয়ে চলা দিনগুলোর মূল হয়ে উঠবে। রেফারেন্ডামের মাধ্যমে আমাদের মতো সাধারণ মানুষের কাছে এর ব্যাখ্যা অত্যন্ত জরুরি, কারণ আপনি আগামীকাল যে ভোট দিতে যাচ্ছেন তার মধ্যে এত বড় জোচ্চুরি লুকিয়ে আছে যে গণতন্ত্র শব্দটিকে উধাও করে দেওয়া হয়েছে। শুরুতে সংবিধান সংস্কার কমিশন যখন তাদের কাজের খসড়া বা প্রতিবেদন প্রকাশ করলো তখন আমরা দেখেছিলাম যে তার গায়ে প্রথম খণ্ড লেখা। আমাদের মতো যারা আমজনতা কিন্তু রাজনীতির খোঁজ খবর রাখার চেষ্টা করি তারা আশায় ছিলাম যে বাকি খণ্ডগুলো আসবে, বিস্তারিত জানা যাবে। এরপর মঞ্চে এলো ঐক্যমত্য কমিশন। আমরা শুনলাম দীর্ঘদিনের আলাপ আলোচনা আর তর্ক বিতর্কের পর জুলাই সনদে 84টি সংস্কার প্রস্তাব আনা হয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই ঐক্যমত্য কমিশন সাধারণ মানুষের জন্য পূর্ণাঙ্গ কোনো প্রতিবেদন প্রকাশ করার প্রয়োজন মনে করলো না। এত বিষয়, এত সব মতের ভিন্নতা, সব মিলিয়ে তাল রাখাটাই আমাদের জন্য কঠিন হয়ে পড়লো। আর এখন যখন সবকিছু চূড়ান্ত তখন হঠাৎ আবিষ্কার করা গেল যে রাষ্ট্রের মূলনীতি অংশ থেকে গণতন্ত্র শব্দটাই গায়েব হয়ে গেছে। যে সংস্কারের মূল উদ্দেশ্যই ছিল গণতন্ত্র ফেরানো, সেই সংস্কারের দলিলে গণতন্ত্রকেই উজ্জ্ব রাখা হয়েছে বা তুলে দেওয়া হয়েছে। কারণ কি? বদ্ধ ঘরে দীর্ঘদিনের আলাপে হয়তো এর কোনো একটা মীমাংসা বা ব্যাখ্যা তারা দাঁড় করিয়েছেন, কিন্তু আমাদের তো জানার উপায় নেই সেটা। এখন তো আর পেছনের ভিডিও ফুটেজ বা বৈঠকের মিনিটস ঘেটে কারণ বের করা সম্ভব নয়। আপনি কি জনগণের সামনে এই মিনিটস গুলো উন্মুক্ত করেছেন যেগুলো জনগণ দেখে হ্যাঁ বা না ভোট দেবে? ব্যাখ্যা বিশ্লেষণ সহ ঐক্যমত্য কমিশনের একটা বিস্তারিত রিপোর্ট না থাকায় পুরো সংস্কার প্রক্রিয়াটাই এখন একটা অস্বচ্ছ ধোঁয়াশার মধ্যে আটকে গেল। পাবলিক জানলই না কেন তার অধিকারের দলিল থেকে গণতন্ত্র শব্দটা মুছে ফেলা হলো। মানে খুবই পিলে চমকানো একটা বিষয় আজ নজরে আনলেন আইনজীবী রোকন রকি। তার ফেসবুক পোস্টটা দেখার পর কৌতূহলবশত আমি নিজেও সরকারি ওয়েবসাইটে গিয়ে ঐক্যমত্য কমিশনের প্রকাশিত জুলাই সনদ 2025-এর সংশোধিত কপিটা নামিয়ে পড়েছি। নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যে সত্যি তো 7 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার মূলনীতির জায়গায় গণতন্ত্র নেই। অথচ আমার স্পষ্ট মনে আছে এই রিপোর্টেরই প্রথম খসড়ায় ওই একই জায়গায় জল করছিল গণতন্ত্র শব্দটি। এমনকি ঐক্যমত্য কমিশনের প্রতিবেদনের প্রথম খণ্ডেও তা বহাল ছিল, যা নিয়ে পত্রপত্রিকায় নিউজ হয়েছে। তাহলে এই কয়েকদিনের ব্যবধানে অনেকটা নীরবে অফিসিয়াল সাইটের দলিলে এমন ভুতুড়ে পরিবর্তন কিভাবে ঘটলো? এটি কোনো টাইপিং মিস্টেক বা করণিক ভুল ভাবার সুযোগ নেই, কারণ এই সনদকে কেন্দ্র করেই জাতি তার ভবিষ্যৎ গতিপথ ঠিক করতে যাচ্ছে। অফিসিয়াল কপিতে এখন মূলনীতি হিসেবে লেখা হয়েছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি। গণতন্ত্র কোথায়?
বলা হচ্ছে 24টি রাজনৈতিক দল এবং জোট এতে সম্মতি দিয়েছে, কিন্তু খেয়াল করার মতো বিষয় হচ্ছে গণফোরাম, জেএসডি, সিপিবি সহ 6টি দল নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত দিয়েছে। তারা পুরনো মূলনীতি অর্থাৎ যেখানে গণতন্ত্র ছিল সেটাই রাখার পক্ষে। অন্যদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত এই গণতন্ত্রহীন নতুন প্রস্তাবে হয়তো একমত হয়েছে, আমি জানি না। প্রশ্নটা এখানেই, সাম্য বা ন্যায় বিচার অবশ্যই জরুরি, কিন্তু গণতন্ত্রকে বাদ দিয়ে কিভাবে সেটা প্রতিষ্ঠা করা সম্ভব বলুন আমাকে। যারা এই প্রস্তাব তৈরি করলেন এবং যারা এতে সায় দিলেন, তাদের কি উচিত নয় নির্বাচনের আগেই জনগণের কাছে এর একটা পরিষ্কার ব্যাখ্যা দেওয়া? নির্বাচনের আছে মাত্র আর কয়েক ঘন্টা। আমরা কি তবে এমন কোনো ব্যবস্থার দিকে যাচ্ছি যেখানে গণতন্ত্র শব্দটি উচ্চারণ করাও আর সাংবিধানিক বাধ্যবাধকতায় থাকবে না? ব্যালটে হ্যাঁ বা না সিল মারার আগে এই উত্তরটা নাগরিক হিসাবে আপনার জানার অধিকার আছে। না বুঝেই গণভোটের দিকে যাচ্ছেন আপনি। ব্যাপক বিতর্ক তৈরি হচ্ছে এটা নিয়ে, মানে করা উচিত আপনার এটা নিয়ে। সবচেয়ে ভয়ের জায়গাটা হলো আমরা এমন একটা দলিলের উপর গণভোট করতে যাচ্ছি যার ভেতরে কি আছে তা দেশের সিংহভাগ মানুষ জানে না। আইআইডি এবং ইউথ ফর পলিসির জরিপ বলছে প্রায় 77% মানুষ জানেই না জুলাই সনদের আসলে কি লেখা আছে। গ্রামের খেটে খাওয়া মানুষ কিংবা প্রবীণ ভোটারদের অবস্থা আরো নাজুক। শহরে বা তরুণদের মধ্যে কিছুটা ধারণা থাকলেও সেটাকে সচেতনতা বলা কঠিন। অথচ এই মানুষগুলো রায় ঠিক হবে দেশের সংবিধানের ভবিষ্যৎ। জরিপে উঠে এসেছে শিক্ষিত মানুষের মধ্যেও একটা বড় অংশ জানে না মৌলিক অধিকার নিয়ে কি পরিবর্তন আসছে। ব্যালট পেপারের ভাষাই বা কতজন বুঝবে তা নিয়ে খোদ গবেষকরাই চিন্তিত। মানে আইআইডির প্রধান নির্বাহী সাইদ আহমেদ যথার্থই বলেছেন, আমরা অনেকটা না জেনে না বুঝেই একটা গণভোটের দিকে হাঁটছি। তথাকথিত জুলাই আন্দোলনের স্পিরিট ছিল স্বচ্ছতা, জবাবদিহিতা, অথচ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এসে দেখছি মানুষ জানেই না হ্যাঁ জিতলে তাদের জীবনে কি পরিবর্তন আসবে আর না জিতলে কি হবে বা কি ক্ষতি হবে। ভোটারদের একটা বড় অংশ মনে করছে সরকার নিরপেক্ষ নয়, আবার কেউ কেউ জানেই না সরকার আসলে কি চাইছে। নির্বাচনের পর পরাজিত পক্ষ এই রায় মেনে নেবে কিনা তা নিয়ে সংশয় তো আছেই। এবং অর্থাৎ একটা বিশাল ধোঁয়াশা আর অজ্ঞতাকে পুঁজি করে আমরা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে যাচ্ছি যা ভবিষ্যতে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতার জন্ম দেবে। আপনার গণতন্ত্র থাকবে না, গণতন্ত্র শব্দটা নেই। আপনারা এটা মানে আমি এটা কিভাবে বোঝাবো আপনাদের যে গণতন্ত্র শব্দটাকে বাদ দিয়ে আপনি হ্যাঁ না ভোটে আপনাকে হ্যাঁ ভোট দিতে বাধ্য করা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে এই গণতন্ত্র শব্দকে বাদ দিয়ে, আর এটাকে বলা হচ্ছে গণভোট। আপনি একবার পরিস্থিতিটা চিন্তা করুন, আগামীকাল মানে 12ই ফেব্রুয়ারি আপনি ভোট কেন্দ্রে যাবেন আপনার এলাকার এমপি নির্বাচন করতে, একই সাথে আপনার হাতে ধরিয়ে দেওয়া হবে আরেকটি ব্যালট পেপার, গণভোটের ব্যালট পেপার, যাতে কোনো নাম্বার নেই, যাতে কোনো সিরিয়াল নাম্বার নেই। সুতরাং এটা যে কত কপি ছাপানো হয়েছে এটা কারা, মানে ধরেন 18 কোটির জায়গায় যদি 36 কোটিও ব্যালট ছাপানো হয় এবং বলা হয় যে 18 কোটি মানুষ ভোট দিয়েছে, তাতে আপনার কিছু করার নেই কারণ কোনো নাম্বার নেই। সেখানে মাত্র 4টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, আপনাকে বলা হবে হ্যাঁ বা না বলতে। সরকার শুরুতে নিরপেক্ষ থাকার ভান করলো, এখন সরাসরি মানে হ্যাঁ ভোটের পক্ষে আপনাকে ভোট দিতে বলছে। খোদ প্রধান উপদেষ্টা ভিডিও বার্তায় বলেছেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছেন হ্যাঁ ভোট দিলে নাকি নতুন বাংলাদেশের দরজা খুলে যাবে, আপনি সভ্য হয়ে যাবেন। হ্যাঁ, সেই দরজার উপর আসলে কি আছে? এই জোচ্চুরি আছে যে এখানে গণতন্ত্রকে আপনার থেকে কেড়ে নেওয়া হয়েছে। আপনি যদি হ্যাঁ ভোট দেন তবে আপনি সম্মতি দিচ্ছেন রাষ্ট্রভাষা হিসেবে আপনার বাংলার পাশাপাশি অন্য সব ভাষার স্বীকৃতিকে, যা ভালো উদ্যোগ। আপনি সম্মতি দিচ্ছেন নিজের পরিচয় বাঙালি থেকে বাংলাদেশি করতে, কিন্তু একই সাথে আপনি সায় দিচ্ছেন যে সংবিধান থেকে গণতন্ত্র থাকবে না। সায় দিচ্ছেন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে যেখানে উচ্চ কক্ষে 100 জন সদস্য থাকবে এবং তারা আনুপাতিক হারে নির্বাচিত হবেন বা সিলেক্টেড হবেন। আপনি মেনে নিচ্ছেন যে একজন ব্যক্তি জীবনে দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর বিষয়টি এখানে আছে, কিন্তু সবকিছু থাকুক, গণতন্ত্র নেই আপনার সেখানে। বিচার বিভাগ, নির্বাচন কমিশন সংস্কারের মতো জটিল বিষয়গুলো হ্যাঁ প্যাকেজে ঢুকে আছে, কিন্তু গণতন্ত্র নেই। সরকার বলছে হ্যাঁ জয়ী হলে আপনার আগামী সংসদে এই 84টি প্রস্তাবনা বাস্তবায়নের বাধ্য থাকবে এবং 6 মাসের মধ্যেও সংবিধান সংশোধন করতে হবে। আর না জিতলে তখন আর জুলাই সনদ বাস্তবায়নের কোনো আইনি বাধ্যবাধকতা থাকবে না। কিন্তু এই কথাও বলা হয়েছে যে 6 মাস পরে আপন ইচ্ছায় এই জুলাই সনদ পাশ হয়ে যাবে। অর্থাৎ হ্যাঁ ভোট দিলেও যা, না ভোট দিলেও তাই। কিন্তু আবারও বলছি, কাগজে কলমে শুধু নয়, কার্যতও নেই। যদি ধরেন আপনি না ভোট দিলেও 6 মাস পরে যদি এটা পাশ হয়ে যায়, তখন তাতে কি হবে বলেন তো? মানে আপন ইচ্ছায় 6 মাস পরে এটা যদি সংবিধানে ঢুকে যায় জুলাই সনদ, তাহলে গণতন্ত্র থাকলো কোথায়? সব অথবা কিছুই না, জুয়া খেলার মতো একটা ব্যাপার। ভোটার হিসাবে আপনার হয়তো কোনো নির্দিষ্ট পয়েন্টে আপত্তি থাকতে পারে। ধরুন আপনি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চান না, বাকি সংস্কার চান, সেই সুযোগ আপনার নেই। আপনাকে পুরো প্যাকেজটা গিলতে হবে। এই যে মাত্র 4টি লাইনে 84টি বিশাল পরিবর্তনকে সংকুচিত করে ফেলা, এতে সাধারণ ভোটাররা আদৌ বুঝতে পারছে না যে তিনি কিসে সম্মতি দিচ্ছেন বা দেবেন না। মানে 12 তারিখের সকালটা কেবল তাই নির্বাচনের দিন না, আপনার অস্তিত্বের সংকটের দিনও। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের সংবিধানের মূল চেতনা ছিল গণতান্ত্রিক মূল্যবোধ। সেই মূল্যবোধকে বাদ দিয়ে নতুন বাংলাদেশ গড়ার কথা বলা হচ্ছে, কিন্তু গণতন্ত্রবিহীন বাংলাদেশ কি আসলে মুক্তিযুদ্ধের আদর্শের বাংলাদেশ হবে? 1971 সালে আমরা যে স্বাধীনতা চেয়েছিলাম তা কি গণতন্ত্রবিহীন ছিল? এই প্রশ্নগুলোর উত্তর না পেয়ে অন্ধকার থেকে জুলাই সনদকে হ্যাঁ বলা মানে নিজের ভবিষ্যৎকে
বাংলাদেশকে অনিশ্চয়তার হাতে তুলে দেওয়া। গণতন্ত্র ছাড়া যে বাংলাদেশ, সেই বাংলাদেশের জনগণের কণ্ঠস্বর কতটুকু শোনা যাবে? এখন যতটুকু গণতন্ত্র আছে তাতে তো আপনি কথা বলতে পারছেন, এরপরে তো থাকবে না। আগামীতে যদি কোনো সরকার জনবিরোধী সিদ্ধান্ত নেয়, গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া জনগণ কিভাবে প্রতিবাদ জানাবে? আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশের পরিচয়টা কি হবে? ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ছিল, গণতন্ত্র বাদ দিলেন, প্রজাতান্ত্রিক বাংলাদেশ তাও তো থাকছে না। তাহলে আমার এই প্রশ্নটি আপনার কাছে আসলে খুবই গুরুত্বপূর্ণ হওয়া উচিত বলে মনে করি যে আপনি কিসে, মানে আপনি জানেন যে এটার মধ্যে গণতন্ত্র শব্দটাকে তুলে দেওয়া হয়েছে, এই ভয়ঙ্কর অজানা অজ্ঞাত বিষয় নিয়ে আপনি হ্যাঁ বা না ভোট দিতে যাচ্ছেন? একবার ভাবুন, দয়া করে ভাবুন।